This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কি কর্মসূচি আছে এই বীরভূম জেলায়। কারণ যে প্রেক্ষাপটে কর্মসূচি হচ্ছে তার মধ্যে আজকে ভাষা আন্দোলনের যে নেতৃত্বে যে প্রতিবাদ কর্মসূচি শুরু হচ্ছে সেটা বীরভূমে করা, অর্থাৎ কবির ভূমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জায়গায় সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা একটা তাৎপর্য বহন করে। ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে যেমন মুখ্যমন্ত্রী হাঁটবেন, তার সঙ্গে সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, একটু জানতে চাইবো, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষা আন্দোলনের সূচনায় করছেন কবির জায়গা থেকে, আলাদা একটা তাৎপর্য রাখে। পুলিশ প্রশাসনের প্রস্তুতি, রাজনৈতিক মহলের এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই বাংলা ভাষাকে অবজ্ঞা করার জন্য 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে এই ভাষা আন্দোলনের সূচনা করা হবে এবং সেই সূচনা আজ করা হবে এই বোলপুর শহরে। ছবিটা দেখাবার চেষ্টা করব, কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি অনুষ্ঠান রয়েছে, যে সেই সরকারি অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যেই মমতা ব্যানার্জি এসে উপস্থিত হবেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা রয়েছে। একাধিক জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে যেমন পুলিশ পিকেট রয়েছে, যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি প্রশাসনের যেমন একদিকে তৎপরতা রয়েছে, রাজনৈতিক তৎপরতাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। কারণ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ এই দুই গোষ্ঠীতে কিন্তু জেরবার হয়ে রয়েছে এই মুহূর্তে বীরভূম জেলা। আর সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আসন্ন 26-এর নির্বাচনের আগে। সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ অনুব্রত মণ্ডলকে আমরা গতকাল দেখলাম কোর কমিটির সমস্ত সদস্যরা বেরিয়ে যাওয়ার পর তার একান্তে অনুব্রত মণ্ডলের সাথে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ আগে কথা বললেন অন্যান্য নেতৃত্বের সাথে। সব মিলিয়ে কি বার্তা দিয়েছেন বা আজকে কি বার্তা দেবেন, আজকে যে প্রশাসনিক সভা রয়েছে তারপরেই ভাষা আন্দোলনের সূচনা, তারপরে কি বার্তা দেবেন, এই বিষয়টা কিন্তু একেবারেই পাখির চোখে রয়েছে। যেমন জেলা নেতৃত্বের পাশাপাশি সাধারণ কর্মীদের মধ্যেও সমস্ত বিষয়কে সামনে তারা রাখবে এবং মমতা ব্যানার্জি যেই বার্তা দেবে সেই বার্তা নিয়ে কিন্তু তারা আগামী 26-এ ঝাঁপিয়ে পড়বে, এমনটাই কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি কি বার্তা দেন। অবশ্যই সেদিকে নজর থাকছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আগামী 26-এর নির্বাচনের আগে যেভাবে সুর চড়িয়েছেন, তিনি বলছেন এটা ভাষা আন্দোলনের জায়গায় তিনি রেখেছেন। বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে যেভাবে সুর চড়াচ্ছেন, আজকের এই মিছিল সেই মিছিলের নেতৃত্ব দেবেন। তাছাড়া একাধিক কর্মসূচি আছে, সব মিলিয়ে কি বার্তা দেন নজর থাকছে। ধন্যবাদ। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। কি বলেছিলেন সেদিন একবার শুনুন। ভাষা আন্দোলন শুরু হলো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। আপনি দয়া করে বাংলাভাষী বাঙালি বাঙালি করে বাঙালি অবাঙালির মধ্যে দূরত্ব তৈরি করবেন না। অন্য রাজ্যে আমাদের তার জন্য বিপদ বাড়বে। আপনি ভালো করতে চাইছেন না, আপনি আরো বিপদ করতে চাইছেন। ভোটের স্বার্থে আপনার বাঙালি হাওয়া তুলতে চাইছেন, আর সেই বাঙালি হাওয়াতে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা বা এখান থেকে যারা বাঙালিরা কাজ করতে যাবে তাদের জন্য বিপদের জন্ম দিচ্ছেন আপনি। এবার নবান্ন অভিযানের দিকে নজর রাখবো, কারণ সংঘাত কি হবে এই অভিযানকে ঘিরে এই প্রশ্ন থাকছে। তার কারণ পুলিশ অনুমতি দেয়নি নবান্ন অভিযানের। হাইকোর্টের রায়কে তারা ঢাল করেছে আর পুলিশ অনুমতি দেয়নি। কিন্তু
অনর এই অভিযান নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সহ 5টি সংগঠন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নবান্ন অভিযানে তারা অনর। হাইকোর্টের কড়া নির্দেশের পর সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতি পুলিশ দেয়নি, কিন্তু পুলিশের সমস্ত ব্যবস্থাপনা তৈরি রয়েছে, ড্রোন রয়েছে, বড় বড় গার্ডরেল তারা দিয়ে রেখেছেন। এই সমস্ত কিছুর মধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েত দেখলে পুলিশ যে আইন মোতাবেক পদক্ষেপ করবে এ কথাও গতকালই পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন জায়গার যে পুলিশি যে প্রস্তুতির ছবি সেটাও যেমন ধরা পড়ছে, তার সঙ্গে সঙ্গে যে 5টি সংগঠন যার মধ্যে চাকরিহারা শিক্ষকরা আছে, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, তাদের তরফ থেকে বলা হচ্ছে তারা জমায়েত করবেন, তাদের নবান্ন অভিযান নিয়ে তারা অনর। হাওড়া স্টেশন চত্বর থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মধু কল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। মধু কল্পিতা, 12টার সময় হাওড়া স্টেশন থেকে জমায়েত করে এগিয়ে যাওয়ার কথা রয়েছে, কোনো জমায়েতের ছবি, পুলিশ কি করছে, কতটা মোতায়েন রয়েছে, কি ছবি? প্রথমে তো ভাষণ শুনবেন, তারপর ভাষণ দেখবেন, এবং আমরা স্পষ্ট করে বলেছি শুরু লাইন থেকে আমি নিজে আমার ভাষণকে ঘোষণা করেছি, পরে ডেপুটি সেনাকে অনুমোদন করেছেন। আমরা এই অন্তত এই পর্বে ভবিষ্যতে যখনই সুযোগ পাবো বাংলায় বক্তব্য রাখবো, এবং আজ থেকে সংসদে অপারেশন সিকিউরিটি নিয়ে আলোচনা শুরু হবে। আমাদের দলের তরফ থেকে সায়নী ঘোষ বাংলায় বক্তব্য রাখবে, এবং সারা ভারতবর্ষ জুড়ে শুধু বাংলা নয়, রয়েছে রাজস্থান, ওদিকে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যত দিন যাচ্ছে। এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড দিচ্ছে। মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি কুত্তাবাবু, পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে তাদের কর্তৃবাহক হিসেবে কাজ করে দেবে, এটা লজ্জা। এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি 2021-এ কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে থেকে ল অ্যান্ড অর্ডার, তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে নবীন মানুষ ভোট দিতে এসছে, একটা লাঠি তাকে দিনের আলোয় গুলি করে মারে। কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত, তখন এক ফেজে ইলেকশন না করে 8 ফেজে ইলেকশন করে 2024-এও এদের বৈমাতৃক আচরণ আমরা দেখেছি। এবং যত দিন গেছে বিজেপির কত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংসদের ভিতরেও করেছি, আমরা বাইরেও করেছি। দেখুন, নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত, আমরা নির্বাচন শেষ করতে আমরা সারা বছর মানুষের কাছে থাকি, আমাদের কোনো অসুবিধা নেই, যখনই হোক। কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় বেড়েছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ, বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব,
বাঙালির উপর অত্যাচার আক্রমণ। এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। বাংলার মানুষের, বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান, যে মাটি 4টে নোবেল জয়ী দিয়েছে, মাদার টেরেসাকে নোবেলে 4টে হবে, আর ডোনাল্ড রসেলও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল, সেভাবে ধরলে 5টি। তাছাড়া অমর্ত্য সেন রয়েছে, অভিজিৎ বাবু রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলতে বুর্জোয়া কবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে। স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী কোলা। এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপির নেতারা, অমিত শাহর নেতৃত্বে। ওরা যাদের নিগরানিতে, যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব বিএসএফ, দায়িত্ব সিআরপিএফ, দায়িত্ব হোম মিনিস্ট্রি, দায়িত্ব অমিত শাহ। একটু দিনটা নেওয়া আসতে 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 এই যে পেহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের 1 জন নাগরিক, সব মিলিয়ে 25 জন মারা গেছে। সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে কোনো জবাব। আমি তো স্ট্যান্ডিং কমিটি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে 4 জন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই 4 জন কোথায়? তাদের স্টেটাস, তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। আর বর্ডার থেকে তারা ঢুকলো তো মাছি, মশা, আরশোলা, পিঁপড়ে না, তাদের নিচ দিয়ে ঢুকে গেল, আর কেউ ঢুকতে পেল। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে, আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায় না। পেগাসাস করে আমাদের ফোনে আড়ি পাততে পারে। নির্বাচনের সময় বাংলা দখল করবে, বিরোধীরার জন্য দখল করবে, কিন্তু এদের কাছে খবর থাকে না। 2019-এও তো একই জিনিস হতো। 40 জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণ। আমি বলছি, তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে। এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর। তাহলে ইন্টেলিজেন্স চিফকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন? কি কম্পালশন করেছে? দ্বিতীয়বার সরকার হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আপনি বলুন, মানুষ কি সুরাহাত, কি সুরাহাত? খালি বিভাজন, বৈষম্যের রাজনীতি ছাড়া এরা কি করেছে মানুষের জন্য? 1 বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে, এদের কাছে তথ্য রয়েছে? অসমীচীন, জানেন। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা হচ্ছে, আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি? বিভাজনের রাজনীতি যদি করতে হতো, তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে, তৃণমূল আশা নিরূপক প্রত্যাশিত ফল 21-এ করতে পারেনি। আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম, করি। আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি, যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি। এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত। এটা দুর্ভাগ্যজনক
এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি। बार बार बीजेपी कह रही है कि ये जो एनआरसी को लेकर जहाँ किसी को इलीगल भावे किसी को नहीं दिया जा रहा, जो है बाहर से आए हुए हैं वो लोग बैठ रहे हैं और बंगाल को दखल कर रहे हैं बाहर के आदमी जो कि बांग्लादेशी है। मैं आपका बात मानता हूँ। तो अगर बाहर से कोई आदमी आया है वो आपका घर से तो पूछ के मेरा घर नहीं आया होगा, वो बांग्लादेश का बॉर्डर से बॉर्डर होते हुए इंडिया में आया हो, तो बॉर्डर का जिम्मेदार कौन है? बीएसएफ है। किसके अधीन है? गृह मंत्रालय के अधीन है। तो पहले अमित शाह डिजाइन करे, बीएसएफ के चीफ डिजाइन करे, आईबी के चीफ डिजाइन करे, फिर ये सवाल है। भाई आप जो कह रहे हो तो सेल्फ कॉन्ट्रडिक्टरी है। आप कह रहे हो बांग्लादेश से घुस गया, तो घुसाया तो आपने ही है भाई। ये तो ऐसा बात नहीं है कि बंगाल से बिहार चले गए या बंगाल से झारखंड चले गए, यहाँ तो बॉर्डर्स है, तो आए कैसे? और मान लो बंगाल छोड़ दो आप, पहलगाम में जो घटना हुआ वहां पे पुलिस सेंटर के अंडर है, आपका बीएसएफ सेंटर के अंडर है, ठीक है। जम्मू एंड कश्मीर का स्टेट्यूट अभी तक लौटा नहीं है, तो पुलिस भी केंद्र के पास है और बीएसएफ भी केंद्र के पास है। तो क्या कर लिया? 4 जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया, पहलगाम तो पाकिस्तान से सटा हुआ 5 किलोमीटर के अंदर नहीं है, बॉर्डर से 100 किलोमीटर दूर है। कैसे आया और कैसे वापस गए? बड़े बड़े बंदूकों के साथ। तो पहले गृह मंत्री इस्तीफा दे, बीएसएफ की जो डीजी है वो इस्तीफा दे, इंटेलिजेंस ब्यूरो की जो चीफ है वो इस्तीफा दे, फिर ये सवाल उठा। तो शर्म आनी चाहिए। ये बंगाल की बात नहीं है, हर जगह हो रहा है। जम्मू एंड कश्मीर कहाँ है और बंगाल कहाँ है? देखो, पाकिस्तान से आतंकवादी घुस रहे हैं और मार के वापस जा रहे हैं। मुझे हमें पता नहीं है कि वो कहाँ है, वो किस जगह पे, किस कोने में, किस कहाँ पे, जमीन में या आसमान में छुपे हुए हैं या हवा में मिल गए, किसी को पता नहीं। और 3 महीने से ज्यादा हो गया। तो ये किसका व्यर्थता है, किसका फेलियर है? सेंट्रल गवर्नमेंट का है। तो पहले आप इस्तीफा दो, फिर ये सवाल की उंगली उठाओ, ठीक है। थैंक यू।